বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেলা শেষের আলো এখন স্পষ্ট। মেয়াদের শেষ প্রান্তে এসে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্দিষ্ট হলো সংস্কার ও নির্বাচনের রূপরেখা। দেশ জুড়ে তৈরি হলো নির্বাচনমুখী এক উত্তাপ। তবুও জনমনে রয়ে গেছে নানা শঙ্কার অনিশ্চয়তার গোপন সুর। বেলা শেষে তাই প্রশ্ন ওঠে, এই সরকারের সার্বিক হিসাব নিকাশ কি দাঁড়ালো, আর সামনে 2-3 মাসে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ? জানতে চাই এসব প্রশ্নের উত্তর আজকের এখন প্রকাশে। স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজনের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের আলোচনার বিষয়ের নাম দিয়েছি আমরা বেলা শেষে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতেই আপনার কাছে কোনো ভূমিকা না করে একটু প্রশ্নে চলে যাই। সরকারের তো প্রায় বেলা শেষের দিকে, সারাক্ষণ সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, আপনারা বলছেন যে নির্বাচন হবেই, ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই ঠেকানো যাবে না বা নির্বাচন ছাড়া কোনো গতি নেই। কিন্তু এখনও কেন মানুষ আমাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা হলে জিজ্ঞেস করে নির্বাচন কি আসলে হবে? না, এটার মূল কারণটা হচ্ছে যে কিছু কিছু লোক আছে যারা ধরেন আওয়ামী লীগের দোসর ছিল, এদের মধ্যে একটা বড় অংশ তথাকথিত সিনিয়র জার্নালিস্ট, তারা এসে টিভিতে বলেন যে ইলেকশন কি হবে, ওনারা একটা প্রশ্নবোধক আনেন। আর মানুষ তো এখন যেটা হচ্ছে যে মানুষ তার ইনফরমেশন যেটা নেয়, সে তো নিউজ পেপার পড়ে না। হ্যাঁ, আজকে আমি একটা তথ্য জানলাম যে ইভেন ইন্টারনেটে যে নিউজ পড়াটা, সেটা এই বছর ডিক্লাইন করছে, জানেন? হ্যাঁ, ইভেন প্রথম আলোর মতো পত্রিকা ধরেন অন অ্যান এভারেজ ওদের আগে 22,000 লোক একটানা পড়তো, দেখে যাচ্ছে যে 22,000 লোক কানেক্টেড আছে। এই বছর এসে ওরা দেখতেছে যে 17,000-এ নেমে গেছে। এবং এটা শুধুমাত্র ওদের না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই কাজটা হচ্ছে। মানুষ ইনফরমেশন নিচ্ছে টিকটক থেকে, মানুষ ইনফরমেশন নিচ্ছে ইউটিউব থেকে, রিলস থেকে, এবং ওই জায়গাগুলো অধিকার করে ফেলেছেন ধরেন কিছু বাটপার সাংবাদিকেরা। এরা এসে বারবার বলছেন যে ইলেকশন এখনও ধূম্রজালের মধ্যে, ইলেকশন ধোঁয়াশা কাটছেই না, এই সমস্ত। কিন্তু আমরা তো খুব স্পষ্ট দেখতে পাচ্ছি খুব জাতি একটা সুন্দর একটা ইলেকশন পাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আমরা এর বাইরে কিছু দেখছি না। এবং এটার অনেকগুলো কারণগুলো কি আমরা দেখছি যে, এবং একটা খুব পিসফুল হবে, ফ্রি হবে, ফেয়ার হবে। এই যে ব্রিটিশ মিনিস্টার আসলেন, সে মিনিস্টারকে বললেন যে একদম ইনক্লুসিভ হবে, পার্টিসিপেটরি হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল। তোমরা যা বিদেশিরা যেটাকে বলে যে হ্যাঁ এটা একটা খুব ভালো ইলেকশন হয়েছে, তাদের যে বেঞ্চমার্ক তো অনেক হাই স্ট্যান্ডার্ডের, সেই বেঞ্চমার্ককেও ছাড়িয়ে যাবে, আমরা সেইটা আশা করছি। এবং খুব ভালো ইলেকশন। কেউ, আমি বারবার বলছি যে কেউ ঠেকানোর মতো আসলে কেউ নাই। আর আওয়ামী লীগ কী করতে পারে আমরা তো দেখলাম। আওয়ামী লীগ এখন টোকায়ের দল হয়ে গেছে। একটা বাসে কোথাও একটা আইডল পড়ে আছে, একটা কেউ ইউজ করে না, ওই বাসে যে একটু আগুন দিয়ে আসলো। এই যে তারপরে 2-3টা একটা 30 সেকেন্ডের একটা ঝটিকা মিছিল, পুরো জিনিসটা হয়ে গেছে একটা ফেসবুক কেন্দ্রিক পার্টি, টোকায়ের পার্টি। এবং এরা কিভাবে, মানে বাংলাদেশে তো এদের অস্তিত্ব নাই। ফলে আমরা তো দেখছি যে পুরো জাতি ইলেকশনের দিকে ধাবিত হচ্ছে এবং একটা জোয়ার। আপনি যেখানে যাবেন, আমি প্রতি সপ্তাহে এমন কোনো জায়গায় নেই যে যাচ্ছি না, আমি গ্রামে যাচ্ছি, দেখতেছি। এবং ইটস কোয়াইট এভিডেন্ট যে জাতি, মানে গ্রামে যদি আপনি যান, একটা ইলেকশনের জ্বর বইছে। হ্যাঁ, সবাই জ্বরাক্রান্ত। কিন্তু এরা দেখেন, এই তারপর কিছু সাংবাদিক এসে টিভিতে এসে বারবার বলবে ইলেকশন কি হবে, এবং মানুষ এতে, কিছু কিছু মানুষ এখনও এতে কনফিউজড হচ্ছে। সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগের কথা বললেন প্রসঙ্গক্রমে, একটু আমিও সে প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই। 13 তারিখে যে আওয়ামী লীগ কর্মসূচি ডাক দিল ফেসবুকে, নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বলছি। তো আওয়ামী লীগের কর্মসূচিতে আমরা দেখেছি গাড়ি ঘোড়া একটু ঢিলাঢালা চলেছে। একটু কি আওয়ামী লীগ সফল হলো তাহলে? এটা কি বলেন? আর সেই দিনে যেটা হয়েছে যে অনেক স্কুল কলেজ ওরা খুলে নেই, আর আমরাও ইনসিস্ট করি নেই যে আপনি খুলেন, কেননা এটা তারা যদি মনে করে ইন্টারনেটে এখন তো অনলাইন কেন্দ্রিক ক্লাস নেওয়া যায়, তো নিতেই পারে। আর গাড়ি ঘোড়া যে মানে ভালোই ছিল, কিছু হয়তো বা কম থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগের কি একটা মিছিল দেখেছেন? আওয়ামী লীগের একটা ওই যে 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করে আবার বিদেশে পাঠায় যাতে কিছু ডলার আসে এই লোকগুলোর জন্য। এগুলো এখন একটা এমন একটা 80 বছরের পুরনো একটা পার্টি এখন হয়ে গেছে টোকাই খুনিদের পার্টি হয়ে গেছে।
কি একটা বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আজকেও একটু আগে একটা খুনের ঘটনা আমরা শুনলাম লক্ষ্মীপুরে, বস্তাবন্দি লাশ উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, আপনিও কিছুটা উল্লেখ করলেন। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কতটুকু কনসার্ন? অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি যদি রিপোর্টার হন আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে পুরো 1 মাসে কতটা ইনসিডেন্ট হয়েছে এবং সেটা গত মাসের তুলনায় কতটা বড় বেশি, বা গত ইলেকশনের তুলনায় এই বছর ইলেকশনে কি হচ্ছে। আপনি যদি সেই তুলনা করেন, আমি বলবো যে অনেক পিসফুল আছে, দেশ অনেক শান্ত, এবং নাম্বার অফ ক্রাইমস যদি দেখেন ওভার দ্য লাস্ট 4 মান্থস খুবই স্ট্যাবল একটা আছে। আমরা তো বড় কোনো ভায়োলেন্স দেখছি না। আর এই যে 1-2টা খুন হয়, এটা আসলে যদি বাংলাদেশে 0 খুন হতো, কোনো খুনই না হতো, আমরা এর চেয়ে বেশি খুশি আর হতাম না। কিন্তু কথা হচ্ছে যে দেশ থাকলে, মানুষ থাকলে অনেক ধরনের ক্রাইমই তো হয়। এই বাট আমরা মনে করি পুরো দেশ ইলেকশনের জন্য প্রস্তুত এবং ভালো। এবং আপনি দেখেন না, একটা বড়, আমরা অনেকের কাছ থেকে, মানে বিদেশিদের কাছ থেকেও শুনেছি যে যদি বিএনপি যতদিন নমিনেশন অ্যানাউন্সমেন্ট দিবে সেদিন অনেক মারামারি হবে, কেননা বিএনপির প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি, প্রত্যেকটা সিটের এগেনস্টে ধরেন 6-7 জন বিদ্রোহী ক্যান্ডিডেট থাকবেন এবং এরা মারামারি করবে, সবাই এটা ভেবেছে, কারণ অনেক বছর ভালো ইলেকশন হয় না। ফলে বিদ্রোহী ক্যান্ডিডেটটা চাবে তো একটা ভালো, তার ক্যান্ডিডেটটা পাওয়ার জন্য, নমিনেশনটা পাওয়ার জন্য। কয়টা এই 237টা যে অ্যানাউন্সমেন্ট হলো, কয়টা জায়গায় ওরা ক্ল্যাশ হয়েছে? একটা জায়গায়, চিটাগাংয়ের কয়েকটা জায়গায় হয়েছে, ওইটা খুবই মাইনর। ওইটা চিটাগাংয়েরটারে আপনি একটু ধর্তব্যে আনতে পারেন যে আসলাম চৌধুরীর সমর্থকরা যেটা ইয়ে করছেন, আর কোথাও হয়েছে? তাহলে কি আপনি দেখছেন একটা বাংলাদেশের লার্জেস্ট পার্টি, এখন লার্জেস্ট পার্টির মধ্যেই বিদ্রোহী কোনো ক্যান্ডিডেট কোথাও কোনো মানে আমরা সোজা ঢাকার বাংলায় বলি না, গ্যাঞ্জাম করেনি বা ইয়ে। তো এরা যদি এই জায়গায় শান্ত থাকতে পারে, মানে দেখা যাচ্ছে যে পুরো পার্টির, বিএনপির পুরো তার গ্রাসরুটের উপরে টোটাল কন্ট্রোল আছে এবং তারা যাকে সিলেক্ট করেছে পুরো বিএনপির সমস্ত সমর্থক তাকে মেনে নিয়েছে। তাহলে কি বিএনপির মধ্যেই এই বিএনপির প্রশ্ন হয়নি? এবং আমরা তো মনে করছি যে এইটা একটা বড় ফ্যাক্টর হবে যে ইলেকশনটা খুব ভালো হবে। আমরা দুইটা জিনিস এই গত কয়েকদিনে দেখেছি। এক হলো বিএনপির এই নমিনেশন নিয়ে খুবই শান্তিপূর্ণভাবে নমিনেশনটা অ্যানাউন্স হয়েছে এবং বিএনপির পুরো সারা বাংলাদেশে সবাই মেনে নিয়েছেন, হুইচ ইজ গুড। দ্যাট মিনস ইলেকশনের দিন এটা ভালো হবে। আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগ কী করতে পারে আমরা এটা জেনে গিয়েছি। উনি ওইখান থেকে দিল্লির থেকে হম্বি তম্বি করছেন না, এটা করব, ওইটা ভায়োলেন্স করতে বলছেন। তার অনলাইনে যারা মিলিয়নস অফ ডলার নিচ্ছেন, তারা নিউ ইয়র্কে তার হোটেল স্যুটে বসে হাতে হয়তো বা পানীয় নিয়ে তার কর্মী বাহিনীদেরকে বলছে ওইখানে যে বাস পুরা ওইখানে, কিন্তু কয়টা লোক সাড়া দিয়েছে? তো ফলে আওয়ামী লীগও কী করতে পারে সেটা আমরা দেখেছি। ফলে আমরা খুবই কনফিডেন্ট, খুবই পিসফুল একটা ইলেকশন হবে। আপনাকে আমি 100% গ্যারান্টি দিতে পারি। আপনি একটু আজকে লিখে রাখেন, ইলেকশনের দিন আমার কথা মনে রাখেন। আচ্ছা, আর একদিন পরে শেখ হাসিনার মামলার রায় হবে, শেখ হাসিনা ছাড়া কয়েকজনের মামলার রায় হবে। শেখ হাসিনাকে কীভাবে আসলে ফেরত আনবেন? শুধু শেখ হাসিনা না, এখন পর্যন্ত কি আওয়ামী লীগের যারা বিদেশে পলাতক অবস্থায় রয়েছে তাদের কাউকে ফেরত আনার জন্য কি আপনারা কোনো কার্যকর ব্যবস্থা? এগুলো তো ফেরত আনার জন্য যে ব্যবস্থা করতে হয়, প্রথম কথা হচ্ছে যে আপনি ইনডাইটমেন্ট হলে তখন আপনি যেটা করতে পারেন যে আপনি ওই নোট ভার্বাল পাঠিয়ে বলতে হয় যে এই লোকটার এগেনস্টে আমাদের এইখানে চার্জ গঠন হয়েছে, তোমরা ওকে ফেরত পাঠাও, কেন এখন ট্রায়াল শুরু হবে, সে ট্রায়ালের সম্মুখীন হোক। এখন ওই দেশ যদি না পাঠায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি বারবার বলতে পারেন, কিন্তু তারপরে তখন আবার একটা লিগাল কিছু স্টেপ আছে। এখন আমরা যেটার জন্য ওয়েট করছি সেটা হচ্ছে যে ভার্ডিক্টটা। আচ্ছা, ভার্ডিক্ট যদি হয়ে যায় এবং ভার্ডিক্টে যদি সে কনভিকশন হয়, আমরা জানি না কি ভার্ডিক্ট হবে, তখন আবার আমরা বলবো যে দেখো সে তো কনভিক্টেড হয়েছে, তোমরা তাকে পাঠাতে হবে, সে ইয়েতে তার এখন জেল টার্ম আছে বা যে হোয়াট এভার ইট ইজ, তাকে সেটাকে ফেস করতে হবে। সেই জিনিসটা তো আমরা যা করছি ইন্টারন্যাশনাল নর্মস অনুযায়ী আমাদের যতটুকু করার আমরা সেটা করছি এবং সবার ক্ষেত্রে এইটাই করা হবে। একটা জিনিস আপনাকে বলি, যারা খুন করে গেছে তাদের কোনো তারা পার পেয়ে যাবে না।
আমি করব, আমি মারা গেলে আমার ছেলেরা এদেরকে এনে বিচার করবে। শেখ হাসিনাও তো তার বাবার হত্যার বিচারের জন্য এই দেশে অনেক আমাদের যারা যারা মুগ্ধর ভাই স্নিগ্ধ বেঁচে আছে, হ্যাঁ, ফায়াজের ভাই বোন বেঁচে আছে, সবাই আবু সাইদের ভাইরা বেঁচে আছে, এরকম হাজার হাজার শহীদের ভাই বোনরা বেঁচে আছে। তারা আমাদেরকে সারা জীবন শক্তি যোগাবেন, অনুপ্রেরণা দিবেন যাতে এই লোকগুলোকে এনে বিচার করা হয়। আমি বলতে চাইছিলাম এই চেষ্টা তো অনেক বছর ধরে শেখ হাসিনাও করেছিল যে তার বাবার হত্যার খুনিদেরকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার জন্য, কিন্তু তিনি তো আনতে পারলেন না। আপনারা কতটুকু আশাবাদী শেখ হাসিনাকে? আমরা খুব ভালোভাবে আশাবাদী, আমরা খুব ভালোভাবে আশাবাদী। আচ্ছা, আমরা মনে করি যে তো উনি যেখানেই থাকুক না কেন, যত পাওয়ারফুল গভর্নমেন্টের প্রোটেকশনেই থাকুক না কেন, তাকে বিচারের সম্মুখীন হতেই হবে। আইনের হাত অনেক লম্বা। আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে আইন একটা প্রসিকিউশন ট্রায়াল করেন এবং এটার যদি পুরো তার যে ক্রাইমগুলো, এটা তো স্পষ্ট, ইউএনই বলেছে যে সে এই ম্যাস মার্ডার হত্যাযোগ্য করার আদেশ সে দিয়েছে। বিবিসির ডকুমেন্টারিতে আসছে যে সে এটার হত্যাযজ্ঞের আদেশ দিয়েছে। আল জাজিরার ডকুমেন্টারি, সে যাবে কোথায়? এখন অনেকে ভাবতেছে যে না, তার পাওয়ারফুল ফ্রেন্ড আছে, সো হোয়াট। আপনাকে একটা বলি, পিনোশে 1973 থেকে 1990 সালের মধ্যে সে হাজার হাজার লোককে খুন করেছে, গুম করেছিল, এবং বাট সে ছিল তার ইউএসএ মানে পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তার জন্য পাগল ছিল। সে একদম হার্ডকোর ক্যাপিটালিজম ইন্ট্রোডিউস করেছিল ইয়েতে। তারপরে সে একটা আলেনদের গভর্নমেন্টকে সে ওভারথ্রো করেছিল। সে ইতালিতে ইউনিভার্সিটি অফ শিকাগোর ইকোনমিস্ট এনে তার দেশের ইকোনমিকে সে বদলে দিয়েছে। এবং বলা হয় যে চিলিয়ান মিরাকল, আপনি যদি সার্চ দেন চিলিয়ান মিরাকল পাবেন, যে চিলিতে মিরাকল করেছে। এখনও চিলির পার ক্যাপিটা ইনকাম পুরো সাউথ আফ্রিকার মধ্যে সাউথ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি। এই পিনোশেকে আপনার ইয়েতে কি যেন তার দেশে 1998 সালে যখন তার এই কেস হলো যে এইগুলোর জন্য, সে তখন লন্ডনে, তাকে ওইখানের থেকে ইনডাইটমেন্ট হয়েছে, অভিযোগ গঠন হয়েছে, লন্ডনে সে অ্যারেস্ট হয়েছে। আপনি কোথায় যাবেন? লন্ডন তো পাওয়ারফুল দেশ, ঠিক না? আর নিরাপত্তা উপদেষ্টা দিল্লিতে যাচ্ছেন, দিল্লি থেকে কি আশা বা দিল্লির সঙ্গে কি সম্পর্ক হবে এটা নিয়ে আমরা জানবো, তবে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ, সঙ্গে আছে আমি বেলায়েত হোসেন। আমাদের সঙ্গে আলোচনায় আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে যে প্রশ্নটা করে বিরতিতে গিয়েছিলাম, আমাদের নিরাপত্তা উপদেষ্টা দিল্লি সফরে যাচ্ছেন, তো এই দিল্লি সফরে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গটা আসবে কিনা, তাকে দেশে ফেরত আনানোর প্রসঙ্গটা আসবে কিনা, পাশাপাশি আগামী যে নির্বাচন সামনে, ভারত থেকে আপনারা কি প্রত্যাশা করেন? তারা সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে? এবং এই সফরে ভারতের সঙ্গে যে সম্পর্ক যাচ্ছে গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাস ধরে এই সরকার আসার পর থেকে, সেই সম্পর্কের কিছুটা উন্নতি হবে কিনা? আমরা প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু দিল্লি সফর কিন্তু বায়োলেটারাল সফর না, যে উনি ইন্ডিয়ায় যাচ্ছেন একটা বায়োলেটারাল সফরে, মানে দ্বিপাক্ষিক না। এটা হচ্ছে যে একটা কলম্বো কনক্লেভ অন সিকিউরিটি, এইটাতে যাচ্ছেন। এটা এই যে পুরো সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর যারা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারা এইখানে যান, এটা হচ্ছে তাদের একটা কনফারেন্স। তো আমরা তো চিফ অ্যাডভাইজার দায়িত্ব গ্রহণ পরের থেকেই তার একটা ফোকাস হচ্ছে যে আমাদের যে মাল্টিল্যাটারাল যে এঙ্গেজমেন্ট যেগুলো আছে, রিজিওনাল ব্লক বলেন, এটা অন্যান্য ইউএন বা অন্যান্য যেগুলো ব্লক আছে, সেখানে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ানো। আমাদের যেটা হয়েছিল শেখ হাসিনার 15.5 বছর আমাদের ফরেন পলিসিটা বর্গা দিয়ে রাখা হয়েছিল একটা দেশের কাছে। তো আমরা সেই জায়গাটায় থাকতে চাই না, আমরা চাই সব আমাদের পাখাটা মেলতে, আরও আমাদের বন্ধুত্ব বাড়াতে। সেই বাড়ানোর আলোকেই দেখেন উনি কুনমিংয়ে গিয়েছিলেন একটা ওই রিজিওনাল একটা কনফারেন্সে, উনি চিফ অ্যাডভাইজার নিজে বিমস্টেক সম্মেলনে জয়েন করেছেন, উনি বোয়াও ফোরামে জয়েন করেছেন, উনি ড্যাভোসে গিয়েছেন, ইউএন জেনারেল অ্যাসেম্বলির উনি পরপর 2টো অ্যাসেম্বলিতে উনি গিয়েছেন,
এবং আপনি দেখেন কাতারে গিয়েছেন, ওইটাও একটা মাল্টিল্যাটারাল ফোরাম, বা ইয়েতে গিয়েছেন FAO, যে ইতালিতে গেলেন। তো এগুলোর মূল ফোকাস হচ্ছে যে যত বেশি মাল্টিল্যাটারাল এঙ্গেজমেন্ট বাড়ানো। সে আলোকেই ডক্টর খলিলুর রহমান সেখানে গিয়েছেন। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অবশ্যই আমরা চাই যে একটা ভালো হোক, বাট এটা অবশ্যই এটা মর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনার সাথে যদি আমার মর্যাদার সম্পর্ক, আপনি যদি আমাকে রেসপেক্ট না করেন, আমি কিভাবে আপনাকে রেসপেক্ট করব? গত কয়েকদিন আগে দিল্লিতে সেই জায়গাটায় আমরা তৈরি করতে চাই যে তার সাথে অবশ্যই, কারণ ইন্ডিয়া আমার সারা জীবন আমার নেইবার থাকবে। হ্যাঁ, তার সাথে আমার হিস্টোরিক্যাল, তার সাথে আমার লিঙ্গুইস্টিক, তার সাথে আমার কালচারাল এবং আমার যে ভৌগোলিক খুব ডিপ একটা রিলেশনশিপ আছে। বাট অবশ্যই আমরা তার সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। আগামী নির্বাচনে এই যে ভারতের সঙ্গে এই সরকারের যে সম্পর্ক, আমরা দেখেছি ভারতের সঙ্গে এই সরকারের সম্পর্ক আসলে খুব একটা ভালো হয়নি। সেই জায়গা থেকে আগামী নির্বাচন যখন এই সরকারের অধীনে একটা নির্বাচন হতে যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের অধীনে, সেখানে ভারতের কি পরিমাণ অসহযোগিতা আপনারা মনে করেন ভারত করবে, বা ভারতের আচরণ? আমাদের ইলেকশন আমরা করব, ভারত সহযোগিতা করলেই কি আর অসহযোগিতা করলেই কি, আমরা আমাদের ইলেকশনটা ভালোভাবে করব। হ্যাঁ, আর আমরা তো হাসিনার আমলে দেখেছি কাদের কারণে হাসিনা একের পর এক ইলেকশন রিগিং করে পার পেয়ে গেছেন। এটা তো বাংলাদেশের সমস্ত মানুষই জানে। সেই প্রেক্ষাপটে বলছি যে এবার তো ভারত আসলে সেই অর্থে সহযোগিতা হয়তো করতে চাইবে না, বা ভারত এটাকে নানাভাবে বানচাল করারও যদি চেষ্টা করে, সেক্ষেত্রে সরকার আসলে আমাদের পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ একটা ভালো ইলেকশন চান। বাইরের কোনো পড়া শক্তির নাই এই ইলেকশনকে মানে ডিসরাপ্ট করার, পৃথিবীর কেউ নাই। আপনি যদি ভালোভাবে আপনার ডেমোক্রেটিক ট্রানজিশন করতে চান, আরেকজন এসে কি করতে পারবে? তার পক্ষে এটা সম্ভব না। সে কিভাবে করবে আপনি বলেন? জুলাই সনদ দিয়ে একটু আপনি যদি নিজের দালাল হন, আপনি তো অবশ্যই চাবেন যে আপনার একটা ফরেন মাস্টার আসুক, যে আপনাকে ব্লেসিংস দিবে, আপনি তাকে কিছু দিবেন, আপনি কিছু পাবেন। আপনাকে সে ব্যাংক চুরির রাইট দিয়ে দিচ্ছে, আর সে আপনার যা যা কাজগুলো সে করে নিচ্ছে, ঠিক না? সেইটা তো অন্য। কিন্তু আপনি যদি সেলফ রেসপেক্টিং মানুষ হন, আপনার যদি মর্যাদাবোধ থাকে, তাহলে তো অবশ্যই ফরেন পাওয়াররা কী করবে? সে আপনাকে এসে বলতে পারে যে না, আমি তোমার ইলেকশন মনিটর করব, তোমার ডেমোক্রেটিক ট্রানজিশনটা কেমন হচ্ছে আমি সেটা দেখতে চাই, তোমার সাথে আমি নিবিড় সম্পর্ক করতে চাই, এই কথাগুলো বলবে। বা সে ইলেকশন অবজারভার পাঠাবে, যে কোনো দেশই, সে ওয়েস্টার্ন দেশ হোক, ইন্ডিয়া হোক, চায়না হোক, যেই হোক, সে এটা করতে পারে। কিন্তু ইলেকশনটা তো আমাদের বিষয়, আমরা করছি এবং আমাদের মর্যাদার ভিত্তিতে করছি। জি, জুলাই সনদে একটা প্রশ্ন করি। জুলাই সনদে আসলে সরকার কি সবার দাবি উপেক্ষা করলো, নাকি সবার দাবি একটু একটু করে মেনে নিল? আরেকটা প্রশ্ন আছে যে সংস্কার নিয়ে সাধারণ মানুষ খুব একটা জানে না। এই যে সংস্কার একটা জটিল প্রক্রিয়া মানুষ বলছে, বিশেষ করে 4টা প্রশ্ন যখন মানুষের সামনে থাকবে, মানুষ এটাকে কীভাবে অ্যাড্রেস করবে? সরকার কিভাবে এইটাকে উদ্যোগ নেবে যে মানুষ যাতে একদম গ্রামের কৃষক, রিক্সাওয়ালা, একদম চা শ্রমিক থেকে শুরু করে একদম তৃণমূলের মানুষ যাতে এই গণভোটের যে প্রশ্নটা, সেখানে হানা প্রশ্ন যেটি আসবে, এটি যেন সে বুঝে ভোট দিতে পারে, এটার জন্য সরকার কি উদ্যোগ নেবে? আর এই যেটা বললাম যে জুলাই সনদে আসলে রাজনৈতিক দলগুলো সরকার দাবি উপেক্ষা করলো, নাকি সবার দাবি? না না, আমরা মনে করেছি যে এটা জাতির জন্য যেটা মঙ্গলজনক, সেইটাই চিফ অ্যাডভাইজার তার ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। এবং সে আলোকে আপনি দেখেছেন যে একটা অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রোক্লেমেশন পাস সাইন হয়েছে, এটা প্রোক্লেম হয়েছে। তো এটার ফলে যেটা হয়েছে যে আপনি দেখেন, এটা কিন্তু সবাই বড় দলগুলো কিন্তু মেনে এটাকে ওয়েলকামই করেছে। এবং যারা এক্সপার্ট, আমরা যাদের লেখা পড়ছি, যারা এটা নিয়ে বলছেন, তারা বলছেন যে ইভেন কেউ কেউ তো বলছেন যে এটা প্রফেসর ইউনুসের এটা একটা মাস্টার স্ট্রোক। অনেকে বলছেন ইউনুস প্ল্যান, অনেকে বলছেন যে তার যে যিনি যেটা বলছেন, সে সবাই তো এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। এবং এইটার আলোকে দেখেন, যদি কেউ অ্যাপ্রিসিয়েট না করতো, তাহলে এতক্ষণে আপনি পলিটিক্যাল টেম্পারেচারে আপনার এই উত্তাপটা এইখানে এই নিউজ রুমেও আপনি টের পেতেন। সেই উত্তাপ কি আছে? সবাই এটা মেনে নিয়েছে। হয়তোবা কেউ কেউ আর একটু বেশি পেলে ইয়ে হতো, কিন্তু এই গভর্নমেন্ট, প্রফেসর ইউনুস এবং তার কাউন্সিল অফ অ্যাডভাইজার যেটা নিয়েছেন, এটা আমরা মনে করি জাতির জন্য একটা ফ্যান্টাস্টিক একটা ডেভেলপমেন্ট। এবং সবাই, আমার মনে হয় বাংলাদেশের আপামর জনসাধারণ এটাকে ওয়েলকাম করেছে। সরকারের এই যে টানা প্রায় 15 মাস আবার ঐক্যমত্য আর কমিশন, সেকেন্ড কোশ্চেনটা আপনি কি করলেন যখন এই যে জুলাই সনদটার যে অনেক ধরনের জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন, এটা অনেক দেশে এরকম, যেমন তার্কিতে এরকম একটা হয়েছিল যে 18টা কোশ্চেন ছিল, ঠিক আছে?
প্রথম কথা যে এখন আমরা এই গণভোট তো আমরা 1977-এও করেছি, তখন আমাদের লিটারেসি রেট ছিল 25-27%, খুবই কম। বেশিরভাগ মানুষই আসলে মানে পড়তেই পারতো না। এখন তো আমাদের লিটারেসি রেট প্রায় 80%, মানুষ পড়তে পারে, জানে। প্লাস হচ্ছে এখন ভিডিও টুল এসছে। আমরা যেটা প্ল্যান আছে এই গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে খুব ভালো টিভি কমার্শিয়াল করা, সেগুলোকে দিয়ে আমরা এই পুরো সোশ্যাল মিডিয়াতে এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, এটা যদি পুরো সবার কাছে দূর প্রান্তে যায়, সবাই যখন বুঝবে যে না এইভাবে আমি আটটা, তাহলে হবে কি আপনার ভিডিও দেখেই আপনি অনেক কিছু বুঝে ফেলতে পারবেন। এটা এত ইয়ে কিনা। আর বাংলাদেশের ভিডিও এখন গ্রামের একটা যে অজপাড়া গ্রামের বধূও দেখেন ভিডিও, আবার এখানে বাংলাদেশের একটা সিইও, একটা ফিমেল সিইও, উনিও দেখেন। সবাই তার নিউজটা আসলে কনজিউম করেন ভিডিওর মাধ্যমে। তো এটা ভিডিওতে আমরা মনে হয় যে এটা ম্যাসিভ একটা ক্যাম্পেইন হবে, সবাই এটা দেখতে পারবেন, তারপরে তারা ডিসিশন নেবেন। সরকারের এই যে টানা 15 মাস ঐকমত্য কমিশনের 9 মাসেরও বেশি সময়, এই সময় প্রধান উপদেষ্টাকে নিয়ে নানা কথা হয়েছে। রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতারা বলেছেন তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। ঐকমত্য কমিশনের তিনি সভাপতি, কিন্তু ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এসেছে। এই কথাগুলো যখন প্রফেসর ইউনূসের কানে গিয়েছে, তিনি আসলে এই কথাগুলো কিভাবে নিয়েছেন? না, উনি তো মানে সরকার প্রধান হিসাবে এগুলোকে উনি জাস্ট ইগনোর করেছেন। অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকমের কথা বলে, অনেকে তো আমাদেরকে নিয়ে ওই যে অনেকে মাঝখানে 2-একটা ইয়েতে অনেকে ওনাকে বললো না 5 বছর 5 বছর, উনি এগুলো না, উনি ওনার গোলেই স্থির ছিলেন যে এইটা আমার গোল, আমি এই কাজটা করে যাব। উনি সেট অফ রিফর্মসের চিন্তা করেছেন, সেটা উনি করেছেন। উনি জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করার চেষ্টা করেছেন, যাতে করে জুলাই অগাস্টে যে হত্যাযজ্ঞ হলো বা তারও আগে গুম খুন যেটা হচ্ছে, সেটার যাতে বিচার হয়, সেটার বিষয়ে উনি খুবই সিরিয়াস ছিলেন, ওনার টপ প্রায়োরিটি ছিল। আর ইলেকশন তো ওনার টপ প্রায়োরিটি ছিল প্রথম থেকেই। তো সব মিলিয়ে উনি যে কাজগুলো নিয়েছিলেন, যে এই কাজগুলো উনি করবেন, আমরা মনে করি যে লার্জলি মনে করি যে 90%, 80-90% কাজ অলরেডি হয়ে গেছে। এই সরকারের যে ম্যান্ডেট ছিল বিচার, সংস্কার, নির্বাচন, মোটামুটি বলা যায় বিচারেরও একটা প্রক্রিয়া এগোচ্ছে, সংস্কারের তো একটা গতি হলোই, নির্বাচনের দিকেও এগিয়ে যাচ্ছি। কিন্তু এর বাইরে আরও তো রাষ্ট্রের অনেকগুলো বিষয় আছে। এই সরকার টানা 15 মাস সময় পেয়েও অর্থনীতিকে কেন চাঙ্গা করতে পারল? এটা তো এই আপনি ভুল বললেন, অর্থনীতিকে চাঙ্গা করতে পারে না, আপনাকে কে বলেছে? অনেক ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য আপনি কোথায়, আপনি ফিগারটা আমাকে দেখান যে ব্যবসা বাণিজ্য খুব খারাপ হচ্ছে। আপনি স্টক মার্কেটে যে বড় বড় কোম্পানিগুলোর প্রফিটের ফিগারগুলো দেখেন, বিদেশি বিনিয়োগ তো বিদেশি বিনিয়োগ আপনার পুরো 1 বছরে 19% বেড়েছে। 19% বেড়েছে, এটা তো কম না। আপনি যেটা চাচ্ছেন, যে আপনি চাচ্ছিলেন যে একটা রিভলিউশন হলো, বিপ্লব হলো, এখন 400-500% বেড়ে যাবে, এটা পৃথিবীতে নয়। বরঞ্চ যেই সমস্ত জায়গায় রেভলিউশন হয়েছে ওইখানে নেগেটিভ হয়েছে, আমাদের সেখানে পজিটিভ, মানে প্লাস হয়ে 19% বেশি বেড়েছে। আমরা তো এগুলো নিয়ে মানে মাইক দিয়ে, এটা যদি আওয়ামী লীগের আমলে হতো, মাইক নিয়ে মোটামুটি পাড়া প্রতিবেশীকে একদম হতচকিত করে ফেলতো এরা। কিন্তু আমরা যেটা বলছি যে ইকোনমি হ্যাজ বিন রিভাইভ, রেস্কিউড। ইকোনমি একটা বড় মানে 8 ডিগ্রির যে ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়েছিল, এই ভূমিকম্পের ফলে ইকোনমি একদম তলানিতে থেকেছিল। আর আওয়ামী লীগের আমলে যে গ্রোথের ফিগার, ইনফ্লেশন ফিগার সব ম্যানিপুলেটেড। এই যে প্রফেসর ইউনূস এতগুলো, তারপরে দেখেন না ইকোনমিতে উনি কি করেছেন, এক্সপোর্ট বেড়েছে, মার্কেট এই যে ডলার যে ইয়ের যে রেট, ডলার আর টাকার রেট, আপনার মার্কেট স্ট্যাবিলাইজেশন আছে। উনি যেই সময় যেই ডলারের যে রেট ছিল, এখন আপনি দেখেন কোনো হেরফের হয়েছে? আপনার অনেকগুলা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। আপনার এই যে গার্মেন্টসের ভাই বোনদের, আপনি যে বেতন দিয়ে গেলেন আপনি যে 12,500 টাকা, কিন্তু আপনি ঠিক করে গেলেন না তাদের অ্যানুয়াল, আপনার ইনফ্লেশন হচ্ছে 10%, আপনি তার বেতন বাড়তেছে 5%। আমরা এসে 18 পয়েন্ট একটা এগ্রিমেন্টে পড়তে, এখন তাদের প্রতি বছর এখন বেতন বাড়বে 9% করে। বিদেশি বিনিয়োগের কথাটা আমি বললাম, এই যে প্রফেসর ইউনূস এতগুলা দেশ ভ্রমণ করলেন, বিদেশি বিনিয়োগের কূটনৈতিক সাফল্যটা আসলে কি? আর নানান দেশের সঙ্গে ভিসা জটিলতা তো এখনো সেই অর্থে কাটেনি। আপনি ভিসা জটিলতা শুরু হয়েছে 2012-13 সালের থেকে। এত বছর আপনার এই কথাগুলো উঠান নাই। আমরা যে আসলাম আপনার এই কথাগুলো উঠানো শুরু করলেন।
ইউনাইটেড আরব এমিরেটসে বাংলাদেশের লোকরা যেতে পারতেছে না 2012 সাল থেকে। আপনি প্রত্যেকটা দেশে দেখেন, যেই সমস্ত দেশ এগুলো ভিসা মেজার নিয়েছে সেটা হাসিনার আমলের থেকে। উনি তো একটা চোরটার একটা গভর্নমেন্ট চালাতেন, কোথাও কোনো মানুষ রেগুলারলি তাদের কাগজপত্র ম্যানিপুলেটেড করে বিদেশে যেত, ওইখানে মানুষ ধরা পড়তো। সেইটার এখন আমরা পোহাচ্ছি, আমাদের উপর দিয়ে আসতেছে। জি, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হলো দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা আবারও যুক্ত হব আলোচনায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে। শফিক ভাই, আরেকটি প্রশ্ন করতে চাই। এই সরকারকে বলা হয় অভ্যুত্থানের সরকার, কেউ কেউ বিপ্লবী সরকারও বলতে চেয়েছিলেন, যদিও পুরোপুরি বিপ্লবী সরকার হয়ে উঠতে পেরেছে কিনা জানি না। মোট কথা, একটা অভ্যুত্থান পরবর্তী, এটা বিপ্লবী সরকার বলি বা অভ্যুত্থানের সরকার বলি, জনগণের অভিপ্রায় তো একটা সরকার। আর সেই সরকার কেন দৃশ্যমান কোনো বৈপ্লবিক কাজ দেখাতে পারলো না? আমাদের ফুটপাথগুলো দখলে রয়ে গেল, আমাদের অটোরিকশায় পুরো শহর নষ্ট হয়ে গেল, নানান জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এই যে এইসব জায়গায় একেবারে জনগণের কাছাকাছি যে জায়গাগুলো, সেই জায়গায় কেন কোনো বৈপ্লবিক পরিবর্তন না? বৈপ্লবিক, আপনি যদি বলেন অটোরিকশা বা ফুটপাথ, এগুলোর সাথে সরাসরি পলিটিক্যাল পার্টিদের একটা যথেষ্ট সম্পর্ক আছে। এখন আপনি যদি এগুলো করতে যায়, আপনার একটা কনফ্রন্টেশন হয় পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। আমার মনে হয় যে এই কাজগুলো পলিটিক্যাল পার্টির দ্বারা করাই উচিত। তারা একটা ব্রডার ম্যান্ডেট নিয়ে সেটা করতেন, আমরা করতে পারতাম। কিন্তু এতে যেটা হতো যে একে তো ইকোনমি, মানে একটা যুদ্ধবিধ্বস্ত ইকোনমি শেখ হাসিনা রেখে গেছে, তার উপরে এসে যদি আমি এই নিরীহ কিছু লোকের উপরে আবার আমি বুলডোজার চালাই, তাহলে সেটা হয় কি, তার প্রতি অন্যায় করা হয়। এটা আমাদের ইকোনমিটা একটা সক্ষমতায় আসার পরে এই কাজটা করলে বেটার। এটা অবশ্যই একটা বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবটা শুধু গরিব মানুষের উপর দিয়ে চালিয়ে দিলে তো আর হয় না, ঠিক না? তো সেই যে জায়গাটা যথেষ্ট এই গভর্নমেন্ট এই দিকে লক্ষ্য রেখেছে। আপনি দেখেছেন যে কত প্রোটেস্ট হয়েছে। হ্যাঁ, আমাদের হিসাবে মানে এই 15 মাসে 200 কই 1700-1800 প্রোটেস্ট। তো আমরা তো কোথাও দেখেন, আমরা কি কোথাও কোনো ধরনের ব্রুটালি কোনো ক্র্যাকডাউন? শিক্ষকদের গায়ে পুলিশ হাত দিয়েছে তো, এটা খুবই নগণ্য, খুবই নগণ্য। এখন আপনি যদি ধরেন হাজার হাজার লোক যদি যমুনার দিকে এসে, এটা হেড অফ গভর্নমেন্ট সেখানে আছেন, আমরা অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা প্রোটেস্ট করবেন, আপনার রাইটস অফ মানে অ্যাসেম্বলি আমরা অবশ্যই আপহোল্ড করব। কিন্তু মিনিমাম তো আপনার কিছু কিছু বিষয়ে তো আপনারা মানে একটা মানা উচিত। এই পুলিশ তো কোথাও গুলি করেনি, কোথাও এই কাজটুকু ইভেন একদম বিদেশে যেগুলো একদম ডেভেলপ কান্ট্রি, সেখানেও এই কাজটুকু। আমার এই শোতে এসে বিএনপির অনেক নেতা বলেছেন, যখন এই চাঁদাবাজির কথা আসলো, তৃণমূলে নানান ধরনের কথা আমরা শুনে থাকি, বিএনপি বলছে যে তারা অনেক দলের থেকে অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছে, কিন্তু সরকার কেন একজনকেও গ্রেফতার করলো না? সরকার যথেষ্ট গ্রেফতার করেছে, সরকার তার যথেষ্ট চেষ্টা করছে। এটা নিয়ে যে একদম যে চেষ্টা হচ্ছে না তা না, কিন্তু সরকারের তো অনেক কাজ, সবগুলো কাজ একসাথে করছে, এটা হয়তো আপনারা লক্ষ্য করছেন না। বাট আমরা এটার ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। একটা পোস্ট রেভলিউশনে সবারই কিছু কিছু দায়িত্ব আছে, আমাদেরও যেমন দায়িত্ব আছে, পলিটিক্যাল পার্টিগুলোরও দায়িত্ব আছে। আবার কিছু কিছু চাঁদাবাজির বিষয়ে আমরা দেখছি যে আওয়ামী লীগের লোকরা ওইটা ছড়াচ্ছে যে আমরা যেরকম ছিলাম এরাও এই একই রকম, মানে নিজে যেহেতু পাপ করেছি আরেকজনকেও পাপী বানানোর একটা ধান্দাবাজি। চাঁদাবাজি কি হয় না তাহলে? না, আমরা তো অস্বীকার করছি না, আমি কি একটু আগে অস্বীকার করেছি? আমি তো বলছি যে এই কাজগুলো হচ্ছে। বাংলাদেশের যে সোসাইটিটা যেভাবে স্ট্রাকচার্ড, সেই জায়গাগুলোতে আপনি এই সমস্ত জায়গায় হাত দিতে হলে আপনার অনেক ডিসাইসিভ কিছু মুভ নিতে হয়। তো সেই জায়গাটা সরকারকে বলা হয়, কেউ বলছে জামাতের সরকার, আবার জামাত বলছে বিএনপির সরকার, ছাত্রদের সরকার বা এনসিপির সরকার তো শুরু থেকে বলা হচ্ছে। জনগণের সরকার কেন কেউ বলে না? এটা জনগণের সরকার, এটা প্রফেসর ইউনূসের সরকার, জি, এর বাইরে আর কিছু বলার নাই। এবং আমাদের কাজই বলবে যে আমরা কতটুক নিউট্রাল ছিলাম। আপনারা দেখেছেন যে আমরা এই গভর্নমেন্ট কতটুক নিউট্রাল। এবং আপনি ওনার গত বৃহস্পতিবারে ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে পুরো স্পষ্ট উনি দেখিয়েছেন যে উনি কতটা নিউট্রাল। তো এই জন্য এগুলো মানুষ মুখরোচক কথা বলে,
মানে পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনকে দোষারোপ করার জন্য তখন বলে যে এই গভর্নমেন্টের এই পার্টির হয়ে গেছে, এগুলো বলে। এটা একটা পলিটিক্যাল রিটোরিক। সরকারের মেয়াদ শেষের দিকে অধ্যাপক আলী রিয়াজ তার দায়িত্ব পালন করে বিদেশেও চলে গেছেন, কিন্তু এখন তাকে উপদেষ্টা বানাতে হলো কেন? আর তো সময় উনি তো ফিরে আসবেন আমার জানা এসে তিনি কি দায়িত্ব পালন করবেন এখন? না, এটা পলিটিক্যাল অনেক কিছু আছে না, এগুলোর আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে। এগুলোর আরও যদি নতুন কোনো এগুলো নিয়ে আরও মানে কিভাবে ড্রাফটিংগুলো কিভাবে হবে সেগুলো নিয়ে কিছু কিছু তো কাজ আছে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও তো আমাদের রেগুলার বসতে হয়, তখন ওনার যে কাজ, ওনার সার্ভিসটা আমাদের দরকার হবে। জি, দায়িত্ব শেষ করে অধ্যাপক ডক্টর ইউনূস কি বিদেশ চলে যাবেন কিনা, আর সাথে আপনারাও যাবেন কিনা, এই প্রশ্নের উত্তর আমি জানবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আলোচনা করছিলাম শফিক ভাই যে প্রশ্নটা নিয়ে বিরতিতে গিয়েছিলাম, যে দায়িত্ব শেষ করে অধ্যাপক ডক্টর ইউনূস দেশে থাকবেন, না আপনারাও তার সাথে থাকবেন, নাকি চলে যাবেন কোথাও? দায়িত্ব শেষে প্রফেসর ইউনূস তার পুরনো যে কাজগুলো উনি করতেন সেই পুরনো দায়িত্বে ফিরে যাবেন। উনি পুরো এদেশেই থাকবেন। শেখ হাসিনার 15.5 বছর আপনি দেখেছেন তার প্রতি কি অমানসিক অত্যাচার করেছে, তার প্রতি কি ভয়াবহ রকমের বাজে মানে পলিটিক্যালি মোটিভেটেড কেস দিয়ে তাকে হ্যারেস করা হয়েছে। একটা দুইটা না, প্রায় 200টার মতো কেস দিয়ে। উনি তো তখনও বিদেশ যেতে পারতেন, উনি সুইজারল্যান্ডে থাকতে পারতেন, উনি পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে থাকতে পারতেন না। সবাই তাকে সাদরে গ্রহণ করতেন, তাকে হয়তো বা তার একটা হেডকোয়ার্টার্স, একটা অফিস করে দিত তাকে রাখার জন্য। তো উনি ওনার দেশ, উনি অসম্ভব বড় একজন দেশপ্রেমিক। উনি দেশের জন্য থেকে যাবেন, উনি এটা বাংলাদেশ তার দেশ, এখানে উনি থাকবেন এবং দেশের মানুষের জন্য যেইগুলো কাজ করলে দেশের মানুষের পভার্টি কমে, দেশের মানুষের উন্নতি হয়, সেই কাজগুলো করবেন। যেমন ওনার প্ল্যান আছে যে একটা বড় হসপিটাল করা, একটা বড় ইউনিভার্সিটি করা এবং মানুষের কর্মসংস্থানের জন্য যা ইচ্ছা করা যায়। প্লাস বাংলাদেশে একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভয়াবহ রকমের আমরা একটা বিপদের সম্মুখীন হচ্ছি, সেটা নিয়ে কাজ করা যাতে আমাদের কার্বন ইমিশনটা কমায়। তারপরে আমাদের রিচ অ্যান্ড পোরের মধ্যে আমাদের ইনইকুয়ালিটি বেড়ে যাচ্ছে, ওয়েলথ অ্যাকুমুলেশন হচ্ছে গুটি কয়েক মানুষের মধ্যে। আপনারা যারা এই সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, আপনারা কি করবেন? আপনারা তো দেশে। আমরা এখানে থাকবো, আমরা কোথায় যাব? আচ্ছা, আমার তো অন্য কোথাও দেশ নাই, আমার অন্য কোথাও কোনো অ্যাকাউন্টস নাই। আমি এখানে থাকবো, এই দেশ আমার দেশ, আমার এখানে প্রতিটা ইঞ্চিতে আমার অধিকার আছে। এই সরকারের শুরু থেকে আমরা দেখেছি যে উপদেষ্টারা খুব একটা গণমাধ্যমের সামনে আসেনি, কয়েকজন ছাড়া। বেশ কয়েকজন উপদেষ্টাকে একেবারেই গণমাধ্যমের সামনে দেখাই যায়নি, তারা গণমাধ্যমকে ফেস করেনি। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও কোনো সংবাদ সম্মেলনে, বাংলাদেশের কোনো সংবাদ সম্মেলনে তিনি প্রেস করেনি। সেই জায়গায় আপনাকেই আমরা দেখেছি বেশি কথা বলতে গণমাধ্যমের সামনে। এখন শেষের দিকে এসে কি আপনার কোনো কারণে মনে হয় কিনা যে কথা একটু বেশি হয়ে গেল কিনা, বা না, এটা হচ্ছে যে আগে যেভাবে চলতো, আপনার একটা নতুন ধরনের একটা সরকার দেখেছেন, হ্যাঁ, সেই জন্য আপনার মনে হচ্ছে যে এইখানে প্রেস উইংটা বেশি কথা বলেছে। এটা আসলে বাইরের দেশগুলোতে এইভাবেই হয়। আপনি যদি ইউএসএ দেখেন, ডোনাল্ড ট্রাম্প কি প্রেস কনফারেন্স করে নাকি? যদি বিদেশি ডিগনিটারি আসে তাকে নিয়ে উনি প্রেস কনফারেন্স করেন, বাট এমনি তো এসে রেগুলার প্রতি মাসে মিট দ্য প্রেস তো উনি করেন না। ওনার হয়ে কে করেন? প্রেস সেক্রেটারি করেন। প্রেস সেক্রেটারি, ওদের দেশে যেহেতু প্রচুর নিউজ হয়, প্রতিদিনই প্রেস কনফারেন্স করেন। আমাদের এখানে প্রতিদিন নিউজ হয় না। আমরা যেটা করেছি প্রেসিংয়ের তরফ থেকে, আমরা সপ্তাহে 3 দিন করেছি, মাঝে মধ্যে 4 দিন হয়েছে, আবার মাঝে মধ্যে 2 দিন। এরকম মনে হয় কিনা যে এমন এমন কথা হয়তো আপনাকে রাজনৈতিক নেতার মতো অনেক সময় বলে ফেলেছেন কিনা, যেটার জন্য আপনি রিগ্রেট ফিল করেন কিনা? না না, কেন আমরা তো রিগ্রেট ফিল করব কেন? আমি কি অন্যায় কি একটা কথা বলেছি? আপনি আমাকে বলেন। হাসিনাকে যে আমরা খুনি বলি, এটা কি হাসিনা কি খুনি না? আর হাসিনা কি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করে নাই? বইমেলায় গিয়েছে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু ফেলেছেন, সেটা নিয়ে আপনি অনেক সমালোচনার শিকার হয়েছেন। না, এটা যারা সমালোচনা করতেছে তারা হাসিনার দোষর। তারাই এই যে আমাদের যে ছেলে মেয়েদেরকে মারা গেছে না, তাদের মৃত্যুটাকে ক্ষেত্র প্রস্তুত করেছিল, লেজিটিমাইজ করেছিল এই লোকগুলো। এই জন্য তাদের কাছে খুব খারাপ লাগে। আপনি একটা খুনিকে
আপনি একটা ডাস্টবিন মেনে ওইখানে ফেলছেন, এটা তো একটা ভালো কাজ। দেশের মানুষ দেখলো যে একটা খুনি কি ট্রিটমেন্ট পায়। এখন যারা এটা দেখে আটকে উঠছেন তারা দেখবেন যে ভিতরে ভিতরে তারা আসলে আওয়ামী লীগের দোষর। নানান সময় গণমাধ্যমের সমালোচনা করে থাকেন এবং এই ধরনের কথা উঠেছে যে আপনি ইংরেজিতেই কেন স্ট্যাটাস দেন, এবং ইংরেজিতে স্ট্যাটাস দিতে গিয়ে একজন গণমাধ্যমের বড় সম্পাদকের বিরুদ্ধেও লিখেছেন। মানে গণমাধ্যমের সমালোচনার জায়গাটা যদি একটু বলতেন। গণমাধ্যমের সত্যিকার অর্থে এই গভর্নমেন্টের আমলে গণমাধ্যম আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছে, যেটা হাসিনার আমলে তারা করেনি। এবং এইটা করতে যেটা হচ্ছে যে অনেক গণমাধ্যম যারা আগে রেসপন্সিবল মিডিয়া ছিলেন কিছু কিছু ক্ষেত্রে, তারা ফেক নিউজ করছেন, ভয়াবহ রকমের ফেক নিউজ। আপনি একটা ফেক নিউজ করে একটা লোকের লাইফ আপনি ডিস্ট্রয় করে দিতে পারেন, তার নামে বাজে কথা বলতে পারেন। এখন বাংলাদেশে কি, বিদেশে হচ্ছে যে আপনি যদি এই কাজটা করেন ওইখানে কেস করার একটা সুযোগ আছে। যে লোকটা ফেক নিউজ করলো তারকে কেস করে তার থেকে আপনি 500-600 কোটি টাকা পর্যন্ত আদায় করতে পারেন। এখানে এটা জীবনে সম্ভব না। আপনি কি করেন, আপনি একটা ফেক নিউজ করলেন, করে তাকে আপনি ডিস্ট্রয় করে দিলেন, দিয়ে আপনি একদিন পরে বললেন যে সরি, এবং সরিও বলছেন না, অনেক ক্ষেত্রে সরিও বলছেন না, কারণ আপনি তো ওই স্বাধীনতা পেয়ে গেছেন। আমাদের দেশের যারা রেসপন্সিবল মিডিয়া, সত্যিকার অর্থে তাদের উচিত এই ফ্রিডম অফ প্রেসটাকে রেসপন্সিবলি ইউজ করা। আমরা যেটা দেখছি মানে একের পর এক ফেক নিউজ করছেন, ডিসইনফরমেশন করছেন, মিস ইনফরমেশন করছেন, আপনি এটাকে ছড়িয়ে দিচ্ছেন। এবং এখন তো অনলাইনের যুগ, আপনি একটা অনলাইনে আপনি রিপোর্ট করা মাত্র কি করে 10,000 ওয়েবসাইট এটা কপি করে ওইটা ছেড়ে দেয়। তাহলে কি আমাকে বলা হচ্ছে, ধরেন আমাকে বলা হলো যে শফিকুল আলম চোর, ঠিক আছে, তো আপনি করে একটা রিপোর্ট করলেন, করার পরে আপনি একদিন পরে আমি যখন প্রোটেস্ট করলাম, আপনি বললেন যে সরি, আপনার এটা আমাদের ভুল হয়ে গেছে, আমি এই নিউজটা সরিয়ে ফেলছি। কিন্তু বাই দিস টাইম ইন্টারনেটে তো এটা 10,000 ওয়েবসাইট দেখিয়ে ফেলেছে। তা আপনি তো ওইটা তো আপনার তাহলে কি আপনার ইন দ্য ফার্স্ট প্লেস আপনার উচিত ছিল এই জার্নালিজমটা ঠিক করা, আপনার জানা যে আমি ওনার সামনে বিরুদ্ধে যে আমি লিখছি আমি কি ঠিক লিখছি কিনা। জি, অনেক ধন্যবাদ শফিক ভাই আপনাকে আমাদের এই আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন এখন প্রকাশ, এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।